বর্তমান যেটা ইস্যু সেটা মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানরা পাবে কি পাবে না সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে মুক্তিযোদ্ধাদের গ্র্যান্ডচিলড্রেন, গ্রেট গ্র্যান্ডচিলড্রেন, তাদের গ্রেট গ্র্যান্ডচিলড্রেন অর্থাৎ তাদের নাতি পুতি এবং বংশ পরম্পর এটা কতদিন পাবে। সো প্রথম প্রশ্নের উত্তর আমি এইভাবে দিয়েছিলাম যে আমাদের সংবিধানে অনগ্রসর গোষ্ঠীর কথা বলা হয়, মুক্তিযোদ্ধারা কোনো ক্রমেই অনগ্রসর গোষ্ঠী না। মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের গর্ব, তারা অগ্রগামী সৈনিক এবং তারা সমাজের কখনোই অনগ্রসর গোষ্ঠী হতে পারে না এবং তারা না। যার কারণে যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা এটা জানতেন, সেই কারণেই মুক্তিযোদ্ধাদের কথা স্পেসিফিকলি আছে, আন্তর্জাতিক মানবাধিকারের যে শরতগুলো আছে সেই আলোকে এটা বুঝতে হবে। এই অনগ্রসর গোষ্ঠীর জন্য যখন অ্যাফার্মেটিভ অ্যাকশন বলেন কেন করা হয়, তাদেরকে টেনে তুলে স্বল্প মেয়াদে যাতে সকলকে আবার সাম্য ইকুয়ালিটি করা সম্ভব হয়। অর্থাৎ এটা অনন্তকালের জন্য না, লিমিটেড পিরিয়ডের জন্য। কিন্তু যেটা আমরা দেখলাম এটা হচ্ছে বংশ পরম্পর, এটা সংবিধান সম্মত এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য। আমাদের দেশে কিন্তু রাজতন্ত্র নেই, জমিদার প্রথা আমরা তুলে দিয়েছি। সেই জন্য এই প্রপোজাল যেটা দেয়া হচ্ছিল এটা আমাদের রিপাবলিকান ক্যারেক্টারের সঙ্গে সাংঘর্ষিক। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে সবাই তার নিজের ইকুয়ালিটি, ইকুয়াল অপরচুনিটি, সকলের সমান সুযোগ পাবে, এটা হচ্ছে ভিত্তি। এটা ছিল আমার প্রথম সাবমিশন। দ্বিতীয় সাবমিশন ছিল যে এইখানে যে হাইকোর্টে যারা এসছিলেন তারা মুক্তিযুদ্ধের সন্তান, প্রথমে নাম ছিল, তারপরে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম লেখা হয়েছে, এবং তারা এসছে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে। আমার জানা মতে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে কোনো রিট পিটিশন বা কোনো মামলা চলে না। এটা আমেরিকায় হয় ক্লাস অ্যাকশন, রিপ্রেজেন্টেটিভ অ্যাকশন। আমাদের দেশে যেটা হয় সেটা জনস্বার্থে মামলা হয়। এখানে প্রশ্ন, তারা যে প্রতিনিধিত্ব করছেন, কাহার প্রতিনিধিত্ব করছেন? তারা তাদের লোকাল স্ট্যান্ডে কি, যাদের এখনো জন্ম হয় নাই তাদের পক্ষে কি তারা প্রতিনিধিত্ব করছেন? তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই, অর্থাৎ এই মামলা একেবারেই চলে না। এটা ছিল আমাদের সেকেন্ড সাবমিশন, যে এটা একেবারে আপনার চলে না এবং ইট শুড বি ডিসমিসড, মেইনটেনেবল না, ডিসমিসড ইন লিমিনি।